আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি অবশ্যই শেষ অংশে তিশা এবং পেডিকোট বাপ্পিকে নিয়ে আলোচনা করব। আমার একজন শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স, সে বাপ্পির এই নামটা সিলেক্ট করেছে পেটিকোট বাপ্পি, কারণ বাপ্পি সবসময় মেয়েদের পিছু পিছু ঘোরে এবং নামটা কিন্তু আমার কাছে জোস লেগেছে। তো আপুকে ধন্যবাদ এত সুন্দর একটা নাম আমাকে সিলেক্ট করে দেওয়ার জন্য। তো আপনাদের কেমন লাগলো নামটা কমেন্টস করে জানাবেন। দারুণ লেগেছে আমার কাছে পেডিকোট বাপ্পি। তো আপনারা আরও সুন্দর সুন্দর নাম নিশ্চয়ই আমাকে উপহার দিবেন। তিশা, মিম, ও হ্যাঁ, আমি কিন্তু বাবুকে একটা নাম দিয়েছি আন্দুচোরা। নামটা কেমন হয়েছে একটু বলবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক হ্যাঁ, আজকে দেখা ইউটিউবের ভিডিওগুলোর উপর পর্যালোচনা। তো বন্ধুরা, আজ আমরা দেখেছি এই যে পেটিকোট বাপ্পি, তিশা এবং নিশি, সেই সঙ্গে দেখেছি বেলাল, রাজ, এদের ভিডিওগুলা। তো এদের এই ভিডিওগুলোর উপরই আজকের আলোচনা করব। তো বন্ধুরা, আজকে যতটা মানে অনুভব করতে পারছি যে শারমিন এবং রাজ হয়তোবা আগামী দিন আমরা দেখব রাজ শারমিনকে নিতে আসছে। তো আশা করব শারমিন খুব ভালোভাবে তার সংসার জীবনটা উপভোগ করুক, সাজিয়ে গুছিয়ে রাজের সঙ্গে সংসার করুক। অবশ্যই এখানে রাজেরও ভূমিকা থাকতে হবে। তো ভালো লাগলো আজ এই যে রাজ পুরো উদ্যম নিয়ে তার সংসারটাকে সাজানোর জন্য পর্দা কিনতে গিয়েছে। বাবা মাকে প্রথমে ঈদ শপিং করে দিয়েছে, তাদের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন, তাদের যেটা পছন্দ, খুব ভালো লাগছে রাজের সংসার সাজানোর উদ্যোগ দেখে। পর্দা কিনছে, ডাইনিং টেবিল ম্যাট কিনছে, ভালো লাগলো। তো আসলে আজকে আমি বেশি খুশি হয়েছি বেলালের গোছানো কথাগুলা শুনে। বেলাল কিন্তু আজ তার ভিডিওতে যে কথাগুলো বলেছে, একেবারে বড় ভাইয়ের মতো কথা বলেছে। বড় ভাইয়ের জায়গা থেকে সে কথাগুলো বলেছে, ভালো লেগেছে। আরও ভালো লাগবে যদি এই কথাগুলার বেলাল মন থেকে বলে থাকে, কারোর চাপে কিংবা কারোর মানে কি বলবো পিছনের কোনো ধাক্কাতে যেন না বলে। সে মন থেকে বড় ভাইয়ের মতো যে কথাগুলা বলেছে অন ক্যামেরাতে, এটা যেন মনের কথাই হয়। তো আমি যে কথা বেলালকে বলতে চাচ্ছি যে তোমার কথাগুলো ঠিকঠাক ছিল, এবং তুমি বলেছো আরেকটা কথা যেটা আরও বেশি ভালো লেগেছে, যে তোমাদের দুই ভাই বোনের হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যায় এবং তোমরা তখন যা তা ভাষা ব্যবহার করো, যা তা মানে কথা বলে ফেলো, যেটা বানিয়ে বানিয়েও তোমরা কথা বলো। তো এই অভ্যাসটা আসলে একটা মেয়ের ক্ষেত্রে খুব খারাপ অভ্যাস। একটা মেয়ে কিন্তু হুটহাট করে মেজাজ দেখাতে পারে না, কিংবা মেজাজ দেখানো উচিত না। আর যা তা ভাষায় কথা বলা উচিত নয়। যা তা ভাষা ইউজ করা মানে আরেকটা পুরুষের সঙ্গে, কারণ পুরুষের মেজাজ কিন্তু এমনিতেই একটু মেয়েদের চাইতে বেশি থাকে। কজন পুরুষ আছে সহনশীল, কজন পুরুষ আছে পেটিকোট ওই বাপ্পির মতো। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বেলালের প্রতিটা কথা আজ আমার ভালো লেগেছে। তো বেলালকে এই জন্য ধন্যবাদ। বড় ভাইয়ের ভূমিকা একেই বলে বড় ভাই। আর শারমিনকে বলবো বেলালের কথা আজ যেটা বলেছে সেই মোতাবেক চলো। তুমি তোমার সংসারকে প্রাধান্য দাও, রাজকে প্রাধান্য দাও। রাজ যে কথা বলবে, রাজ নুন আনুক ফ্যান আনুক, ওই যে বলে না নুন ফ্যান যাই আনুক, সেটাই তোমার গ্রহণ করে থাকা উচিত। তোমার হ্যাঁ, তুমি যে ইনকাম করছো অবশ্যই তুমি যদি মনে করো তোমার বরকে হেল্প করতে পারো। আর রাজের ঘরে বসে যেহেতু ইনকাম করছো, রাজের আমি বলবো যে ইনকামের বড়াইটা দেখিও না। কারণ ইনকাম আসলে স্বামীর ঘরে বসে করা কিংবা এই যে চাকরি করতে দেওয়া, কজন বাংলাদেশের পুরুষের মানসিকতা এখনও বাংলাদেশে বেশিরভাগ পুরুষ চায় তাদের বউ শুধুমাত্র গৃহিণী হয়ে থাকুক। সেখানে তুমি পাবলিক প্লেসে কাজ করছো, যেটা আর কি রাজ তোমাকে দেখেই নিয়েছে যে তুমি এরকম এই প্ল্যাটফর্মে কাজ করছো। তো রাজকে বলবো তুমি এই বিষয়ে জেনে শুনে তবে এই মেয়েকে বিয়ে করেছো, তাই এই বিষয়ে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। আর টাকা পয়সার ব্যাপারটা নিয়ে সবাই বলছে যে লোভী কিংবা এটা ওটা, যেটা নিয়ে মূলত দ্বন্দ্ব, এই ব্যাপারটা আসলে
তোমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিবে, দুজনের সম্মতিতে কাজ করবে। যদি মতের মিল না হয় দুজনেই ঠান্ডা মাথায় দুজনের কথাই ভেবে এগিয়ে চলবে। আজও দেখলাম শারমিন যে ধরনের কথাবার্তা বলল, ওই ধরনের চটং চটং কথা দিয়ে আসলে সংসার জীবন করা যায় না। শারমিনকে আরও নমনীয়তা থাকতে হবে। হ্যাঁ, একটা জিনিস শারমিন বুঝেছে যে দুজনেরই দোষ ছিল এখানে, এই জিনিসটা ভালো লেগেছে। শারমিন বারবার বলছে যে আমাদের এখানে দুজনেরই দোষ ছিল, দুজনেই দোষ স্বীকার করেছে। তো তোমাদের সংসার জীবন সুখীর হোক এই আশা করি কিংবা কামনা করি। সবাই আমরা যারা ভিউয়ার্স আছে সবাই অবশ্যই কামনা করবেন, কারণ একটা সংসার ভাঙা সেটা কিন্তু পুরো বাংলাদেশের উপর প্রভাব পড়ে। কখনো আপনি বুঝতে পাচ্ছেন, কখনো বুঝতে পারছেন না। খুব গভীরে চিন্তা করলে দেখবেন যে একটা প্রতিবন্ধী শিশু যেমন একটা সমাজ, একটা দেশের জন্য বোঝা, একটা সংসার ভাঙা যেমন দেশের জন্য খারাপ, ঠিক তেমনি সংসার যখন সুখের হয় সেটাও কিন্তু দেশের জন্য মঙ্গল। তো আমরা আমাদের স্বার্থেই ওদের এই সংসারটা যেন সুখের হয় এই কামনা করব। তো বন্ধুরা, চলে যাওয়া যাক এবার তিশা পরিবার কাছে। হ্যাঁ, আজ দেখলাম তিশা পরিবারে চলে এসছে পেটিকোট বাপ্পি। সে তিশার হয়ে জেরা করতে, ওকালাতি করতে, মানে কি বলবো আর। তো তার আগেই বলে নিই খুব ছোট করে যে নিশি আজ ইফতার পার্টি দিয়েছিল, বেশ ভালো আয়োজন করেছে। সেখানে তার হাসি কিংবা তার কথাবার্তায় মনে হয়নি যে কোনো শোকের মানে তার মধ্যে কোনো শোক এখনও আছে। অবশ্যই মা হারানোর শোকটা আজীবন প্রতিটা মেয়েরই থেকে যায়, তো তারও আছে, কিন্তু সে স্বাভাবিক জীবনে ফেরত আসছে। খারাপ লেগেছে তার তেলবাজি দেখে। সে বলে যে, আসলে বলতে আমি বাধ্য হচ্ছি, আবারও বলছি, সে বলল যে এই যে তাবিয়া একমাত্র বুঝতে পেরেছিল যে তার মা মারা যাবে, তাই তাবিয়া বলেছে যে দাদি তুমি মারা যাওয়ার আগে, তুমি মরে গেলে এই মোবাইলটা আমি নিব। তো বন্ধুরা, বাচ্চারা এ ধরনের কথা কখন বলে? এই যে মরে গেলে কিংবা মরে যাবে, বাচ্চারা কিন্তু কথা শুনে সেই কথা অ্যাপ্লাই করে। আপনার কথা ঘরের মধ্যে হয়েছে যে এ ধরনের কথা কোথাও না কোথাও হয়েছে, তাই তাবিয়ার কানে এসছে তার দাদি মারা যাবে, তার দাদি বুড়া হয়েছে, কদিন পর মারা যাবে, কিংবা সে অসুস্থ ছিল, সে নরম হয়ে গিয়েছিল, যেটা নিশি কিংবা বাপ্পি কোথাও বলেনি। তারা সারাক্ষণ বলেছে তাদের মা সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, স্ট্রং ছিল। বাট তিশা গতকাল বলেছে তার মার প্রায় জ্বর হতো, নরম হয়ে গিয়েছিল। তো ঘরের মধ্যে এই যে তিশার শাশুড়ি মারা যাবে, এই ধরনের কোনো একটা কথা তাবিয়ার কানে গিয়েছে, তাবিয়ার শুনেছে, বিধায় কিন্তু সে তার দাদির কাছে ওটা অ্যাপ্লাই করেছে যে তুমি মরে গেলে আমি মোবাইল নিব। কিন্তু এটা হলো ওই যে, মানে কি বলবো, এরা এখন সেটাকে দিয়ে কি বলছে যে তাবিয়া বুঝতে পেরেছিল যে সে মারা যাবে, আর কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, আর কেউ বুঝতে পারলে তো তোমরা টেনে ধরে রাখতে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে তাই নিশি বলেছে যে আমার মা আম্মু এখন ডাকি হলো তাবিয়াকে সে আম্মু ডাকে, আর কাউকে তো ডাকা নেই। কারণ তানজিলা তো তার বংশের কেউ নাই, রক্তের কেউ নাই। আবারও প্রমাণ হলো নিশির কথাতে আবারও প্রমাণ হলো যে তাবিয়াই তার আম্মু, তার মা, তার রক্তের কেউ, নট ওই তানজিলা। তো আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের কাছে যে নিশি কিন্তু আজও প্রমাণ করে দিল তানজিলা তাদের কেউ নয়। কিন্তু বাপ্পি আজ হাত জোর করে এই যে তার মেয়ের জন্য বলছে যে তার মেয়েকে নাকি সবাই এই প্রেগনেন্ট অবস্থায় সবাই তার চেহারা নিয়ে, মানে তানজিলার চেহারা নিয়ে বিকৃতি করে, তানজিলাকে নিয়ে জাতা ভাষায় কথা বলে, তানজিলা তার বাবার কাছে নালিশ করেছে। তো আমার কথা হচ্ছে যে তানজিলা করবে না কেন? তোমার চেহারা এখন যা দেখা যায়, তুমি যখন ভালো ছিলে তখন তোমার মেকআপ, ফিল্টার, তোমার গর্জিয়াস হাই মেকআপের চোটে তোমার চেহারা ঢাকা পড়তো, তুমি দেখতে তোমার নানির মতো, তোমার ছোট খালার মতো। তো এর বেশি তুমি আশা করো কি করে? তোমার বাবাকে তা তো আর জানি না, তাহলে মিলিয়ে দেখতাম। তো যতটুকু মিল পাই তোমার ওই নানি আর খালার মতো দেখতে। তো গার রঙটাও মার মতো পাওনি। অবশ্য তোমার মাও দেখতে তোমার নানির মতো কিছুটা ভাব ভাব আছে, বাট তারা কালো, তোমার মায়ের গার রং ফর্সা। তো সেটা বিষয় না।
সৃষ্টিকর্তা যাকে যেমন সৃষ্টি করেছে, কথা ওঠে কখন জানো? অনেক ইউটিউবার আছে, অনেক দেখেছি, তারা খুব কালো, খুব কালো, তারা কোনো ফিল্টার ইউজ করছে না, তারা তাদের অরিজিনাল চেহারা নিয়ে আসছে, কিন্তু ভিউ মিলিয়ন মিলিয়ন তাদের। হ্যাঁ, তোমাদের তো ভিউ মানে সাবস্ক্রাইব মানে মিলিয়ন মিলিয়ন, আর তোমাদের তো সেখানে কিচ্ছু না। তোমরা ফিল্টার মারছো, পার্লারে যাচ্ছ, হাই মেকআপ করছো, মেকআপের পিছনে টাকা খরচ করছো, রং ঢং করছো, নিজেকে ঐশ্বরিয়াভাবে শো করছো। এইসব কারণে লোকে এখন যখন তোমাকে দেখে যে ওই পোটকা বস্তি ঘরের বইয়ের মতোই তোমাকে দেখাচ্ছে, তোমার সেই রং ঢং পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। মানুষের বাচ্চা হয় না, আমরা মা হইনি, আমরা তো অনুভব করি। তুমি বলেছো যে তুমি ব্রাশ করো না, মুখ ধোও না, তোমার কিছু ইচ্ছা করে না, তুমি খেতে পাও না, মানে খেতে পারো না, অথচ তুমি গামলা গামলা খাচ্ছ, মুখের মধ্যে টিপে টিপে খাচ্ছ। ওরকম খাওয়া না আলহামদুলিল্লাহ বলা যায়, যে ও এই অবস্থায় একটা মেয়ে ওই পরিমাণ খেতে পারে। আর চেহারা, তুমি মুখ ধোও না, তুমি এই করো না, ও করো না, ফিল্টার দিয়েও কাজ হচ্ছে না, কারণ এখন মেকআপ দিতে পারছো না, ফিল্টারে তোমাকে সেরকম লাগছে না। ফিল্টার তো অবশ্যই দাও, কিন্তু সেই ধারায় যেতে পারছো না। তাহলে তোমার চেহারা কতটা তুমি মানে বিকৃতির চেহারাটাকে কিভাবে হাই করা যায় কত চেষ্টা করেছো। তো জনগণ যখন দেখছে, ভিউয়ার্সরা যখন দেখছে, হায় হায় এ কাকে দেখছি, মিলের তো মও নাই, মানে 100% 20% আছে চেহারায়, তাহলে কেন বলবে না? আরে ভিউয়ার্সদের টাকা খাচ্ছ, ভিউয়ার্সদের টাকায় তোমরা চলছো, আর ভিউয়ার্সদের মতামত তোমরা জানতে গেলে তাদেরকে মানে তোমরা জ্ঞান দেবে, তোমরা হাত তুলে অভিশাপ দিবে, মাপ চাইবে, তোমরা তাদেরকে সাইকো বলবে। এগুলা কি? সাইকো কে? আমার তো মনে হয় সাইকো এই যে এই ব্যাপারী পরিবারের সবাই, আর বড় সাইকো হলো পেটিকোট বাপ্পি। এই পেটিকোট বাপ্পি এত বড় সাইকো, এত বড় কোলাঙ্গার, সে তার মাকে তার মাকে কখনো অসুস্থ দেখেনি, অথচ তার বউ বলছে যে তার শাশুড়ি আজ কয়েক মাস ধরে অসুস্থ এবং নরম নরম ভাব ছিল। আর এই যে এই কোলাঙ্গার বাপ্পি সেটা চোখেই পড়েনি। হ্যাঁ, বলবে কেন? এটা যদি তোমার শাশুড়ি হতো, তোমার শ্বশুর হতো, তোমার শ্বশুর কুলের কেউ হতো, সাথে সাথে ডাক্তার দেখাতে। হ্যাঁ, আমরা বিগত দিনে তো দেখেছি তোমার শাশুড়ির চোখের অপারেশন, তোমার শ্বশুরের ওই যে কী কী হলো যেন, এসে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলে, হাত ভেঙে গেল, কী কী চিকিৎসা করালে, তারপর মানে যাই হোক, তোমরা কিন্তু তোমার শ্বশুর বাড়িকে নিয়ে এই যে পেটিকোট বাপ্পি এত বেশি মাতামাতি করে, যার জন্য এই গালিটা তিশার উপরে যেয়ে পড়ে, কারণ সবাই মনে করে তিশার পেটিকোটের নিচেই থেকে তুমি এগুলা করছো, তুমি এই কাজগুলা করে যাচ্ছ। আমার সেই পেটিকোট দেওয়ার নামের ভিউয়ার্সের নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমার আর কি মাথায় নেই, আমি আগামী দিন তার নামটা আমি বলবো। তাকে অনেক ধন্যবাদ, নামটার তাৎপর্য কিন্তু দারুণ হয়েছে। যে এই বাপ্পি কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, সে বলে যে ইউটিউব হলো আমাদের পেশা। আজ কিন্তু বাপ্পি বলেই দিয়েছে ইউটিউব তাদের পেশা, নেশা নয়, তাদের আসতেই হবে এখানে। আর ইউটিউবের এই ডলারটা কে দেয় বাপ্পি? ভিউয়ার্সরা দেয়। সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে সে বলে, ভিউয়ার্সরা হিংসা করে, হিংসাত্মক মন, এটা ওটা, কেন যে তারা এই তিশাকে এভাবে চোখে দেখছে, তিশার পরিবার গরিব, তিশার পরিবার এটা ওটা না, গরিব বলেই তিশা আজ এই জায়গায় এত সাবস্ক্রাইব নিয়ে, এত ভিউ নিয়ে সে এই জায়গায় এসছে। ওই যে গরিব বাবা মাকে করুণা করে সবাই দেখতো, তার বাবা মা বলতো যে আমার মা এই ঘর ওই ঘর, আমার বাবা, আমি গরিব ঘরের সন্তান, কৃষকের সন্তান, এসব বলেই না সিম্পেথি নিয়েছিল। সেই সিম্পেথি ভিউয়ার্সরা দেখিয়ে আজকে তিশাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। বাট সিম্পেথি নেওয়ার পর তিশার আচরণগুলা, চিত্রগুলা দেখে ভিউয়ার্সরা এখন ওকে জোতা পেটা করছে। আর সেই জোতা পেটা সহ্য করতে না পেরে, কতটা জুতো পেটা হলেই এই লোকটা চলে আসে হাত জোর করে মাপ চাইতে, দুহাত তুলে আল্লাহর কাছে মানুষদের জন্য হেদায়েত জ্ঞান চায়, মানুষকে উপদেশ দেয়, মানুষের শুভকামনা করে। এই বাপ্পি, এই বাপ্পি বড় বড় কথা বলছে। সে বলছে যে তার মাকে নাকি তিশা ভীষণ ভালোবাসতো, সেটা কে? বাপ্পি এটা নাকি শুনেছে, একমাত্র বাপ্পি জানে, বাপ্পি এটার একমাত্র কি সার্টিফিকেট দানকারী লোক। হ্যাঁ, তো তোমার এই সার্টিফিকেট কিংবা তোমার এই বলা মানে কথাগুলো না, ঠিক আমরা যারা দেখে আসছি
5-6 বছর ধরে তারা মেনে নিতে পারছি না। কারণ আমরা দেখেছি যে তিশা এবং তিশার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কটা কেমন ছিল। যদি ভালোই হতো তাহলে ওই নিশির ফেলে দেওয়া প্রেমিকের সঙ্গে, তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে নিজের বোনকে বিয়ে দিত না, সে শত্রুকে টেনে আনতো না ঘরে। সে এই যে নিশিকে, ননদিনীকে জব্দ করার জন্য এই যে নিশির ননদিনীর এই প্রেমিকার সঙ্গে সাবিনার বিয়ে দেয়। কত বড় খারাপ হলে এই কাজটা করে। উচিত তো ছিল এই তিশার ওই যে তার ওই প্রেমিকা, মানে নিশির প্রেমিকাকে কিংবা হাজবেন্ড যাই বলো না কেন, তাকে অ্যাভয়েড করা, তাকে না চেনা, তার সাথে সম্পর্ক থেকে মানে তার সঙ্গে যোগাযোগ না রাখা। সেখানে কি করেছে? সেখানে সাবিনার সঙ্গে বিয়ে দিয়েছে, তিশা বিয়ে দিয়েছে। এ থেকেই প্রমাণিত হয় তিশা কতটা মঙ্গল তার শ্বশুরবাড়ির জন্য চাইতো। আর তিশার সঙ্গে তার শ্বশুরের যে সম্পর্কটা কত ভালো ছিল তা তো বেশ আলোচিতই। কারণ কখনোই ওই লোকটা বেঁচে থাকতে এই তানজিলা এ বাড়ির নাতি হিসাবে স্বীকৃতি পায়নি। যে রাগটা তিশার আজীবন থেকে গিয়েছে। তিশা কখনোই এই যে শ্বশুরবাড়ি এসে মানে তানজিলার মা হতে, হ্যাঁ বন্ধুরা, তানজিলার মা হতে পারেনি, সবসময় তানির মা, তাবিয়ার মা হয়েছে। তো শেষ পর্যন্ত যখন শ্বশুরটা মারা গেল, আস্তে আস্তে তিশার চাপে হোক আর পেটিকোট বাপ্পি যেভাবেই হোক অবশেষে মেনে নিয়েছে তানজিলাকে মেয়ে হিসাবে। তারপর যখন এই যে বাপ্পির মা দেখলো যে আর কোনো উপায় নেই, কিংবা তিশা ওই যে শপিং টপিং করতো ইত্যাদি ইত্যাদি, মানে মন ভোলানোর চেষ্টা করতো শাশুড়িকে, তানজিলাকে মেনে নেওয়ার জন্য, তো অবশেষে বাধ্য হয়েই এক প্রকার চাপে হোক আর যেভাবে হোক মেনে নিয়েছে এই তানজিলাকে। তো তানজিলাকে মেনে নিলেও সারাক্ষণ তাদের ফ্যামিলিতে একটা গ্যাঞ্জাম কিন্তু লেগেই থাকতো, একটা গ্যাঞ্জাম এই তানজিলাকে নিয়ে লেগেই থাকতো। তো অবশেষে যখন তারা দোতলা করলো, যে এই গ্যাঞ্জাম ভালো লাগে না, দোতলা করে চলে যায়, দোতলা করে আমরা থাকি। যদিও তিশা বলেছে যে প্রথম দিকে তার শাশুড়ি বলেছিল এটা ভাড়া দিবে, ভাড়া দিয়ে দোতলায় শাশুড়ি সহ থাকবে, কিন্তু দালান হওয়ার পর শাশুড়ি আর দোতলায় উঠতে চায়নি। এটা নিয়ে তাদের মনোমালিন্য লেগেই থাকতো, গতকালকের ভিডিওতে এটা বলেছে। তো আমার কথা হলো যে তবে কি নিচতলা অতি শীঘ্রই ভাড়া হতে চলেছে, যেটা তার শাশুড়ির আকাঙ্ক্ষা ছিল? যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাপ্পি একটা কথা বলেছে, যতদিন আমি আছি এই রান্নাঘরে আমি রান্না করব। তিশা নাকি এটা বলেছে, তিশা এটা বলেছে যতদিন আমি আছি এই রান্নাঘরে রান্না করব। তার মানে নিচতলা কখনোই ভাড়া হওয়ার প্রশ্নই আসে না, কারণ কাউকে ভাড়া দিতে হলে তো রান্নাঘর ভাড়া দিতে হবে। আর হ্যাঁ, আজকে দেখলাম যে পারুল খালা এবং তিশা ওই রুমে ঢুকে কিছু জিনিস, জায়নামাজ, চাদর, কম্বল ইত্যাদি ধোয়ার জন্য নিচ্ছিল। তখন দেখলাম যে পারুল খালা আবেগী হয়ে কান্না করে দিয়েছে। এই কান্নাটাই ছিল যত কান্না এই পর্যন্ত দেখেছি, নিশি, বাপ্পি, তিশা, রিয়েল কান্না। কোনো দেখানো কান্না নয়, কোনো চিৎকারের কান্না নয়, কোনো মানে জিনিসগুলো ধরছে তার চোখ থেকে অটোমেটিক পানি পড়ছে। এটাই হলো রিয়েল ভালোবাসা, পারুল খালার ভালোবাসা। আর তিশা নাকি এতটাই ম্যাড হয়ে গিয়েছিল বন্ধুরা, হ্যাঁ তিশা নাকি এতটাই ম্যাড হয়ে গিয়েছিল যে শাশুড়ি মরার পর মানে মানসিক এতটাই মানে বিধ্বস্ত হয়ে গিয়েছিল যে পেটিকোট বাপ্পি চিন্তা করতো রাস্তাঘাটে কিছু হয়ে গেল যায় কিনা, কিংবা এটা ওটা, যার জন্য তার শাশুড়িকে থাকতে বলেছিল। তার শাশুড়ি নাকি ভিউয়ার্সদের এসব কথা শুনে সে থাকেনি, সে নাকি মোবাইলে দেখে এসব। তো আমার কথা হচ্ছে দেখে, কিন্তু সে তো পড়তে পারে না, তার মধ্যে তো অক্ষর জ্ঞান নেই, সে কী করে ভিউয়ার্সদের এই গালিগালাজ সে দেখলো? তবে এই পেটিকোট বাপ্পি যে মিথ্যা কথা বলে প্রতিটা জায়গায় জায়গায় ধরা খায়, প্রতিটা জায়গায় ধরা খায়। সে বলল যে তার বউ প্রতিদিন সকালে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে কবর জিয়ারত করতে যায়, তারপরে সে ফেরার সময় খুব টেনশনে থাকে, কারণ দেরি হয়, ওই যে রাস্তায় যাত্রার সঙ্গে কথা বলে। তো আমি যতটা জানতে পেরেছি এলাকায় নাকি এই যে বাপ্পি, বর্তমানে বাপ্পিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল যে বাপ্পি তার মাকে অবহেলা করে, মায়ের মৃত্যুর সময় কাছে ছিল না, ওই বৃদ্ধ মহিলাকে একা রেখে এত বেশি ঘোরাফেরা করত, এবং ইউটিউব পেশাটাকে তারা কিভাবে মানে মায়ের মৃত্যুর কারণ হলো, এসব নিয়ে না তাদের ওই গ্রামে একটা আলোচনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আলোচনা হয়েছে। তাই তো বাপ্পি এই যে তার মা মারা যাওয়ার পর তাদের একজন নিকট আত্মীয়, যে নাকি বাপ্পির মায়ের খুব আপন ছিল, সেই বউটা
নাকি মানে তিশার শাশুড়ি খুব ভালো জানতো। আমার তো মনে হয় তিশার চাইতে সেই বউটাকে বেশি ভালো জানতো, তাই তাই নিশি সেই ইঙ্গিত দিয়েছে যে আমার মা সেই বউটাকে ভালো জানতো বিধায় দুজনে পাশাপাশি গিয়েছে, পাশাপাশি কবর দিয়েছে, দুজনে একসাথে চলে গিয়েছে এবং মা ওই বউটাকে নিয়ে টেনশন করতো। তার মানে তিশার চাইতে সে বোনের এই বউটাকে বেশি ভালো জানতো। আমার তো মনে হয় নিশি ইঙ্গিতই করেছে যে তিশার চাইতে এই বউটাকে, বোনের বউটাকে বেশি ভালো জানতো। তো যাই হোক, তো এই যে সেটার একবার কোথাও কোনো কথা আমরা জানলাম না বাপ্পির মুখ থেকে, যেটা আমরা নিশির কাছ থেকে জেনেছি ব্যাপারটা। তো আসলে আজব লাগে যে বাপ্পির সঙ্গে কোনো আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক ভালো নেই। যতটুকু ছিল ওর মায়ের খাতিরে ছিল। এই যে এখন এই যে গাছ ঝাঁকি দিয়ে এই যে বড়াইগুলা পারে, দেখবেন একটা বাচ্চা পর্যন্ত আসে না, যেখানে আশেপাশে ওই জায়গাটায় লোকের সমাগম থাকতো শাশুড়ি থাকতে, এখন গাছ ঝাঁকি দেয় কেউ আসে না। ওই যে পাখি ক্যামেরাম্যান আছে, সে ক্যামেরা ধরে, কখন সে আর বাপ্পি দুজনে মিলে এই বড়ই গাছটাকে প্রতিদিন ঝাঁকি দেয় আর তলায় যা পড়ে কুড়ায়। মানে কেউ ঝাঁকি দিলেও কেউ ওদের কাছে এই গাছ থেকে ফল টোকাতে আসে না। ওই যে মাংস কতগুলা তিশা নিয়েছে, প্রতিবেশীদের দিবে দেখাচ্ছে, খাতির করছে মাংস রান্না করে। মানে ওই যে দাসীবাদী কিছু, ওই যে কিছু ইউটিউবার দাসীবাদী আছে না, যাদের দিয়ে বর্তমানে তানজিলার দোকানের অ্যাড দিচ্ছে, তারা জামা কাপড় খুলে খুলে তানজু দোকানের কোথায় কি সব বলছে, তাদেরকে খাতির রাখে, হাতে রাখে। কারণ ইউটিউবে যখন বিপদ দেখে তারা এসে তো মোটামুটি সাপাই গাইতে থাকে, সাপাই তাদের হয়ে সাপাই গিয়ে গিয়ে ভিডিও দেয় তাদেরকে, মানে খুব ভালো এটা ওটা বলার জন্য এই যে তানজিলার দোকানের অ্যাডের জন্য প্রয়োজন আছে, সেই সব লোকদের মাঝে মাঝে হাতে রাখার জন্য একটু ওই যে ওই একটু খাবার দাবার তাদের সামনে ধরে, তাদেরকে নিয়ে একটু ওই যে ভিডিও টিডিও করার জন্য যাতে থাকে। আর ভিডিওর মূল কারিগর তো তারা, মূল যন্ত্র তো তাদের হাতে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর নাইবা কথা বলি, এদের নিয়ে কথা আসলে পেঁচাল পাড়তে পাড়তে এদের জ্ঞান যে আল্লাহ, ও তো মানে সাইকো তো অরিজিনাল হলো ওরা, অরিজিনাল হলো ওরা। এই যে পেটিকোট বাপ্পি সাইকো ভিউয়ার্সদের বানিয়েছে তা নয়, ভিউয়ার্সরা নয়, ভিউয়ার্সরা তো মানে বিচক্ষণ, তারা বিচক্ষণ করে কাকে মানে গালি দিবে, কাকে আক্রমণ করবে সেটা ভিউয়ার্সরা জানে, বোঝে, সেইভাবে তারা কমেন্টস করে। ভালো দেখলে ভালো করে, খারাপ দেখলে খারাপ কমেন্টস করে। তোমরা তো ভালো কিছু করনি, তোমার মায়ের জন্য তো ভালো কিছু মানে দেখেনি ভিউয়ার্সরা, তাই তোমাদেরকে দেয়, কচু দেয়। তোমরা লজ্জায় তোমাদের যখন দেখো যে এতটা আমরা ঘৃণিত সমাজে, এতটা মানে সোশ্যাল মিডিয়াতে আমরা ঘৃণিত, তখন বাধ্য হও একটা মানে হাত জোর করে ক্ষমা চাইতে, উল্টা যা তা ভাষায় ভিউয়ার্সদের কথা। তাই বলবো, যেহেতু বলেছো ইউটিউব তোমাদের পেশা, এখান থেকেই তোমরা মূল ইনকাম, তোমাদের ইনকামের সোর্স এটা, তাহলে বলবো ভিউয়ার্সদের সম্মান করো। ভিউয়ার্সদের যেমন ভালো মন্দ দুটোই দুটোই তোমাদের মেনে নিতে হবে। ভিউয়ার্সদেরকে সাইকো বলার জন্য আমি এই পেটিকোট বাপ্পিকে বলবো জনসমক্ষে এসে আবারও হাত জোর করে এই সাইকো বলার জন্য, ভিউয়ার্সদের সাইকো বলার জন্য পুনরায় মাপ চাইতে। হ্যাঁ, পেটিকোট বাপ্পির যতদিন ভিউয়ার্সদের কাছে মাপ না চাইবে, আমার উচিত ভিউয়ার্সদের এই বাপ্পির ভিডিও দেখাকে বয়কট করা। পুরো এই যে তিশা, বাপ্পি, নিশি এবং ব্যাপারী পরিবারের যারা যারা আছে সবার ভিডিও বয়কট করা। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা তো ভুলেই গিয়েছি, আজ কিন্তু আন্দুচড়া বাবু গিয়েছিল ওর মার বাড়িতে শেষ দেখা করতে। হ্যাঁ, শেষ দেখা করতে গ্রামে চলে যাচ্ছে, তাই মানে ঢাকা শহর ছেড়ে গ্রামে যাওয়ার আগে মায়ের সঙ্গে শেষ দেখা করতে যেয়ে সে মাকে মানে ওই পুরো ফ্যামিলিকে উল্টা রোস্টিং করে দিয়েছে। কেন জানেন? মানে ভিউয়ার্সরা বললে দোষ, কোন গলির মধ্যে থাকে তা তো দেখেছে, মানে এইভাবে এই দেখেন কীভাবে দৌড়াই যাচ্ছে, তার মানে দেখিয়ে দিল দেখেন তারা কতটা ভালো বাড়িতে থাকে। মানে গলির মধ্যে, চিপা গলির মধ্যে এই যে একটা ঘর ভাড়া নিয়েছে, ওখানে নাকি আবার শোরুম খুলেছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, তারপরে ঢুকেই বলে কি ব্যাপার তোমরা কেউ রোজা না, ঘরে কেউ রোজা না, রোজার দিনে তোমরা রোজা না। সে কিন্তু জানে তার মা রোজা রাখে না, রাখতে পারে না, তার ভাবি রোজা রাখতে পারে না, তারপরেও বলছে তুমিও রোজা না, তুমিও রোজা না, ঘরে কেউ রোজা না। তার মানে এই রোজা রমজানের দিনে পোড়া ধরিয়ে দিল যে দেখো আমার বউ ভালো, আমি ভালো। তোমরা তো সবাই মিমকে বলো খারাপ খারাপ, মিম এই প্রেগনেন্ট অবস্থায়ও রোজা রেখেছে, আমিও রোজা রেখেছি, অথচ দেখো এই ফ্যামিলিতে কেউ রোজা না। সেটা খুব সূক্ষ্মভাবে বাঁশ দিয়ে দিয়েছে বেলালের বইয়ের, বেলালের এবং বেলালের মায়ের, মানে যাওয়ার আগে ডাউন করে দিয়ে গেল এই বেলাল তার ফ্যামিলির এই রূপটা দেখিয়ে, লোকের সামনে ধরিয়ে দিল যে এই ফ্যামিলিতে নামাজ রোজা বলে কিছু নাই। তাই মিমকে দোষ দিয়ে কী লাভ?
কে ভালো বউ দেখো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন।